রাজনীতি বনাম প্রেমনীতি। লেখনীতে মাহারিন তৃণ। পর্ব সংখ্যা 22 এবং 23। বেলা 2টো। সুখমহল। দুপুরের খাবারের আয়োজন সেরে মাত্র শাওয়ার শেষে বের হয়েছে তিথি। তাসিন আজকে স্কুলে না থাকায় আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তাকে। এজন্য এই বাড়ি একদম নিশ্চুপ, চুপচাপ নীরব হয়ে আছে। নয়তো এতক্ষণে ঢাক ঢোল পিটিয়ে নানান বাহানায় অতিষ্ঠ করে তুলতো প্রত্যেককে। বাসার নিচে গাড়ির আওয়াজ পেতে তিতি টাওয়ালে পেঁচিয়ে জানালার দিকে উকি দিল। বাসার ভেতর সরফরাজকে প্রবেশ করতে দেখে বেশ খানিকটা অবাক হয় সে। আজকে তো বলেছিল দুপুরে আসবে না, তাহলে আবার এলো কেন? তিথি উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে স্বামীর আগমনের জন্য। খানিকটা সময় পেরোতেই সরফরাজ এসে হাজির হয় কক্ষে। এতেই তিথি দেখা মাত্র বলে, তোমাকেই খুঁজছিলাম, কি হয়েছে? তুমি না বললে দুপুরে আজকে আসবে না? আসার কথা ছিল না, বাট বিকালে ঢাকা যেতে হবে, এজন্যই ভাবলাম বাসা থেকে ঘুরে আসি। হঠাৎ ঢাকা? জরুরি একটা কাজ পড়েছে। ফ্লাইট কখন তোমার? সরফরাজ হাতের ঘড়ি খুলতে খুলতে বলে, 5:30টায়। আজকে খুঁজেছিলে কেন আমাকে? কিছু কথা আছে তোমার সাথে, বসো। তিথি কপাল ভাঁজ করে টাওয়াল নিয়ে বিছানায় বসে। এ সময় কি কথা হবে ভেবে পায় না সে। সরফরাজ ওয়ালেট ঘড়ি জায়গার মতো রেখে এসে হাঁটু ভাঁজ করে বসে তিথির সামনে। তিথির টাওয়ালে ভেজা হাত দুটো নিজের হাতের মুঠোয় এনে নিস্তব্ধ স্বরে ভেঙে বলে, তোমাকে আমি একজন ভালো স্ত্রী, একজন ভালো পুত্রবধূ, একজন ভালো মা হিসেবে চিনি তিথি। সেই সাথে সানজির ক্ষেত্রে একজন বোন। তোমার থেকে সবসময় আমি ভালোটাই আশা করি, খারাপ কিছু করছি না। আমার সাথে তাল মেলাচ্ছ তুমি। সান্নিধ্যর ব্যাপারে তুমি ইন্টারফিয়ার করছো কেন? বারে বারে অম্বেশাকে টানছ। সান্নিধ্য কি উচিত নয় অম্বেশাকে বিয়ে করা? কোনটা উচিত নয়, কোনটা অনুচিত সেটি সান্নিধ্য বুঝবে, কারণ তোমার লাইফের ডিসিশন সান্নিধ্য নিবে না, আবার সান্নিধ্য লাইফের ডিসিশন তুমি নিবে না। হি ইজ এ অ্যালার্ট পারসন, তারটা তাকে সামলাতে দাও। তোমার কোনো অধিকার নেই তার বিষয়ে কথা বলার। আম্মা এটা পছন্দ করছে না। চিনি না জানি না হুট করে একটা মেয়ে বাড়ির বউ হবে। তুমি জানো অম্বেশা মেয়েটা কতটা ট্রমাটাইজে পড়ে আছে? বেচারা মেয়েটা আমাকে ফোন করে অস্থির করে। সরফরাজ তিথির হাত চেপে ধরে স্থির গলায় বলে, এগুলো নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি নিজের মানসিকতার পরিবর্তন করো। অজানা এই মেয়েটা নিজের প্রতিদ্বন্দ্বী না ভেবে বোন ভাবতে শুরু করো। মেয়েটা চমৎকার একটা মানুষ। বাহ, বাসায় না আসার আগেই তো মন জয় করে ফেলেছে দেখছি সবার। সেই না আসলেই তোমার মন জয় করে ফেলবে, তোমার মানে নিশ্চিত আছেই। খুব সম্ভবত কালকে দিন পরেই, শুক্রবারেই। তিথি বিস্ময় ঘেরা চোখে তাকায় সরফরাজের দিকে। অবাক কণ্ঠে ঠিকরে বলে, শুক্রবারে মানে? সান্নিধ্যর বাবাকে একটু আগে ফোন করেছিল, সে শুক্রবারে বিয়ে করবে। এটা কোনো কথা হলো? একটু বেশি জেদ দেখাচ্ছে না সে? শুক্রিয়া করো, যার বিয়ে 1 মাস আগে করার কথা ছিল সে বিয়ে করছে 1.5 মাস পরে। জিদ করে কোথাও থাকলো তাহলে? শুক্রবারেই বিয়ে হবে। সরফরাজ বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ভারী কণ্ঠে বলে, হ্যাঁ, সান্নিধ্য হয়তো শনিবার বিকালে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ঢাকায় যেতে পারে। আর তাছাড়া এর মধ্যে একটা সমস্যা হয়েছে, যার কারণে আমরা কেউ চাইছি না বড় করে বিয়েটা হোক। তোমার ভাই নিশ্চয়ই কোথাও অঘটন ঘটিয়ে এসেছে। যা খুশি করো তোমরা, সব যখন হয়েই যাচ্ছে আমাকে তাহলে আর বলছো কেন? তোমাকে সাবধান করছি। মানে? তুমি কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না তিথি। কোনো প্রকার বাধা সৃষ্টি করার অধিকার তোমার নেই। আমাকে ভুল বোঝাবে না। আমি চাই না তুমি নিজের মন মানসিকতা নিচু করে দেখাও। সরফরাজের কণ্ঠে পরিবর্তন হয়ে যাওয়াতে আশ্চর্য হয়ে যায় তিথি। একটু আগে নরম সুরে এভাবে কথা বলছিল তার সঙ্গে। তুমি কি বলছো এগুলো? আমি যা বলছি স্পষ্ট বাংলায় বলছি তিথি। আমার তোমাকে অনুরোধ করছি, ভাবতে পারো। বলেও শিহেরিন সান্নিধ্যের ব্যাপারে বা ওদের মাঝখানে তুমি ঢুকবে না। শেহরিন এই বাসায় আসার পর ওকে নিয়ে কোনো প্রকার খারাপ মন্তব্য কিংবা বাজে ব্যবহারও করবে না। যা হিসেবে মেনে নিতে না পারলে দূরে থেকো, তবু কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো না। কোনো কারণে অমানবিকতা কিন্তু আমি বরদাস্ত করব না। সরফরাজের কটকট গলায় বলা কথা। তিথি বিদ্রুপ হাসে, নিরাশ গলায় বলে, তোমার তো দেখছি নিজের স্ত্রী ছাড়া সবার দিকেই সমান ভালোবাসা রয়েছে। আমি এজন্যই কিন্তু কাজ ফেলে এসেছি। বাবা হয়তো একটু পরে বের হবে শেহরিনদের বাসার উদ্দেশ্যে। আমাকে তো জানাবে, হয়তো এটা নিয়ে মনক্ষুণ্ণ হবে তার, খুবই স্বাভাবিক। বাট তুমি যেন নিজের সীমা অতিক্রম না করো সেটা দেখার জন্য আমাকে আসতে হয়েছে। আমি চাই না তোমার সাথে কোনো বিষয় নিয়ে খারাপ আচরণ করতে হোক। বাহ,
এত অবিশ্বাস আমার প্রতি তোমার কাজ ফেলে বোঝাতে এসেছ? অবিশ্বাস হুট করেই তৈরি করে দিয়েছো তুমি। আমি কখনো আশা করিনি এটা তোমার থেকে। তবে এটা বুঝতে পারছি কোথাও একটা যোগসূত্র রয়েছে তোমার আর অম্বেষার মধ্যে, নয়তো এতটা দরদ দেখানোর কোনো মানেই নেই। তোমরা আসলেই ছেলে মানুষ তো, এই জন্য মেয়ে মানুষের কষ্টটা বুঝবে না। সানিদ অম্বেষার কষ্টটা বুঝেছে, এখন শুধু অপেক্ষা চট্টগ্রাম হতে বের করে দেওয়ার। কি করেছে অম্বেষা? বিরাট একটা ভুল করেছে। সে শেহরিনের সামনে সানিদর মিথ্যাচার করেছে। যদিও শেহরিন সেটা আমলে নেয়নি, কিন্তু সানিদ তো চিনই, সে তো আর ছাড়বে না। অম্বেষা সহ ফুল ফ্যামিলি দু একদিনের মধ্যে চট্টগ্রাম থেকে উৎখাত করে দিবে সে। আমার জানলে কি হবে ভেবে দেখেছ? অম্বেষা কাজটি করার আগে ভাবা উচিত ছিল। তিথি দীর্ঘ শ্বাস ফেলে তিক্ত স্বরে বলে, সানিদ একটা ছোট্ট বিষয়ও ছাড় দিতে নারাজ। এমন ছেলে করবে সংসার। ও শেহরিনের ব্যাপারে ভীষণ পজিটিভ, সেজন্যই তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি ওদের ভেতর যেও না। আর তোমার প্রতি আমার যে অসীম ভালোবাসা আছে সেটাও নষ্ট করো না। একবার নষ্ট করো তাহলে কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাবে না। তুমি নিজের স্ত্রী আর সন্তানের চেয়ে সানিদকে বেশি ভালোবাসো, এটা কি মানো? শারাফাজ মৃদু হেসে তিথির চোখে চোখ রেখে বলে, স্ত্রীর ভালোবাসা এক জায়গায়, সন্তানের ভালোবাসা এক জায়গায়, আর ভাইয়ের ভালোবাসা অন্য এক জায়গায়। তিনটা ক্ষেত্রের ভালোবাসা ধরন ভিন্ন এবং ভিন্ন প্রকার প্রকাশক। সুতরাং একসাথে মেলানোটা বোকামি, কম বেশি ভাবাও বোকামি। তোমার সাথে কথাই আমি পারবো না, যা খুশি করো তোমরা, চিন্তা করো না। আমার শ্বশুর সাহেবের সঙ্গে মামা সাহেব ব্যবসার সুগম থাকবে। অম্বেষার সঙ্গে সুসম্পর্ক করার প্রয়োজন নেই, বরং বাংলা সিনেমার কালজয়ী দজ্জাল যা এর ভূমিকা পালন করা থেকে নিজেকে সরিয়ে আনো। আমি দজ্জাল যা? আপাত দৃষ্টিতে দেখে তাই মনে হচ্ছে। বিলেন হওয়ার আগে সতর্কবার্তা দিলাম, এরপরে কিন্তু দিব না। আমার বউ আছো, আমার বউ থাকো। এসব বিলেন পার্ট নিচে থেকে নিজের বিপদ ডেকে আনবে, মনে রেখো কথাটি। শারাফাজ তিথিকে স্তব্ধ মূর্তি হিসেবে দাঁড় করিয়ে নিজের টাওয়ালখানা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ঝামেলা শেষ নেই তার। নিজেকে এখন তার এয়ার কুলার মনে হয়। সবাইকে ঠান্ডা করার দায়িত্ব যেন একমাত্র তারই। লিস্টও কম নয়। মায়ের মাথা গরম, ভাইয়ের তো ধরাছোঁয়ার বাইরে, ছেলের তো মাশাল্লাহ আরেকজন, বউ হচ্ছে বেলাইনে। সব মিলিয়ে ঘাড়ে চেপেছে তার। সবগুলো নিয়ন্ত্রণ রাখতে হয় তাকে। এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে রাখতে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে নিজেও। তবে বড় ঝামেলা যেটা নিয়ে সেটার ব্যবস্থা হওয়ার পথ ভেবে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে। ওইটার জন্য ওই শেহরিনেই যথেষ্ট। এক শেহরিনে কাবুসে বিকাল 6:30, পতেঙ্গা সি বিচ। গোধূলি পর্ব শেষ দিকে, প্রায় পতেঙ্গা সৈকতে সূর্য ডুবেতে শুরু করেছে পশ্চিম প্রান্তে, যার কারণে পুরো আকাশটা রাঙা হয়ে উঠেছে লাল, কমলা, গোলাপি রঙের এক অপার্থিব আভায়। সমুদ্রের অথই নীল জলরশ্মি যেন সোনার গুঁড়ো নিয়ে নেমে এসেছে আজ। ঝকঝকে সোনালি রোদ্দুর লুটোপুটি খাচ্ছে মধ্যখানিতে। একদিকে পাহাড়ের সবুজ চূড়া, অন্যদিকে অকুল সাগরের বিশালতার মধ্যে বালি নরম বিছানা। লালচে সন্ধ্যার বালির ওপর আশেপাশে হেঁটে চলেছে শেহরিন সানিদ। অনেক দিনের অর্ধেকতা ভাগ করছে একে অঙ্গের সঙ্গে। শেহরিন দু চোখ সমুদ্রের জলরাশি পানে নিবদ্ধ করে উথাল হাওয়ার দিকে তাকে শীতল করে মুড়িয়ে দিচ্ছে। পরিপূর্ণতার আবেশে সে ভর করে উঠেছে অস্ফুটিত কণ্ঠে বলে, এভাবে নিয়মের বাইরে চলে যাচ্ছেন কেন আপনি? আশেপাশে লোক আছে আমার। এসেছে ওনারা? হ্যাঁ। এখানে কেন এসেছি আমরা? খারাপ লাগছে তোমার? শেহরিন পান খুলে নিঃশ্বাস নিতে নিতে বলে, অসম্ভব ভালো লাগছে আমার, যার কারণে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, কিন্তু ধন্যবাদ সংখ্যা বেশি হয়ে যাওয়াতে এক এক কথা বারবার বলতে ইচ্ছে করছে না। আমার বাবার ক্ষেত্রেও সেম বিষয়টাই হয়। সান্নিধ্য যথাকৃচিত হেসে মাথা সামনে রেখে হাঁটতে থাকে। শেহরিন পিছু পিছু বালি মারিয়ে সমুদ্রের ছোট ছোট ঢেউগুলোর সঙ্গে যুদ্ধ করতে আস্তে আস্তে বলে, হয়তো বাবার মতো কেউ একজন আমাকে আমার চোখে সেরা পুরুষ হতে চলেছে। যদি একটু কনফিউশন আছে, বাট জোড়াতালি লাগিয়ে নেওয়া যাবে। নিরুত্তর থাকে সান্নিধ্য। ঠোঁট কামড়ে সে নিজে মৃদু হাসে, দমিয়ে দু পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে হাঁটতে নিজের মতো করে। শেহরিন নেতা সাহেবের মৌনতা দেখে মুখে প্রশস্তির হাসি টানে। লোকটা নানান কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে সে অনেকক্ষণ ধরে, কিন্তু আশ্চর্যের বিষয় সুকৌশলেই তা এড়িয়ে যাচ্ছে প্রতিবারে। গভীর জলের মাছ ভাগে আনা সত্যি কঠিন।
কিছু কদম হেঁটে এসে দাঁড়ায় সানিদ। দূর হতে শেহরিনকে ইশারায় বোঝায় ছোট ছোট পাথর নিবে কিনা সে। শেন ছোট ছোট পাথর কুড়ানোর লোভে দৌড়ে আসে তার কাছে। বাতাসে উড়োচুলগুলো সেই সাথে চোখে মুখে ছেয়ে যায় এলোমেলো ভাবে। সানিদ শেহরিনকে রেখে এগিয়ে যায় কিনারা ঘেঁষে। এক মুঠো চিকচিক করা বালি, ক্ষুদে ক্ষুদে সাদা পাথর, কালো হালকা নীলা পাথর তুলে এনে শেহরিনের জন্য। শেহরিন হাত মুঠো করে সমস্ত পাথরগুলো নেয়। একটা একটা করে দেখতে থাকে সে। সানিধর পিছু ফেরে হাঁটা। 2-3 পা এগোতেই হুট করে থেমে যায় তার পদরেখা। এতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের মাঝে ঝকঝকে পাথর বসানো সিলভার রঙের একটা হাতের রিং দেখতেই সে থমকে যায়। বোকা মনে বিড়বিড় করে, এটাও কি ভেসে এসেছে? বা সুন্দর তো। অন্য পাথরগুলো ছেড়ে দিয়ে পাতলা গোলাকৃতির রিংটা নিজের হাতে নিয়ে সে তীব্র কৌতূহলে একদম খাপে খাপ মিলে যাওয়া তার আঙ্গুলে বিস্ময়ে বড় হয়ে যায় চোখ দুটো। সানিধ্য ডাকা মুহূর্তে খেয়াল করে দেখে নেতা সাহেব বেশ খানিকটা এগিয়ে গেছে তার থেকে। শুনতে পাচ্ছেন? শেহরিন মৃদু চিৎকার। সানিধ্য পিছু ফিরে তাকায়, ভুরু জোড়া উঁচিয়ে বোঝাতেই সেন হাতের উল্টো পিঠে মিলে পাথরের রিংটা দেখায়। সানিধ্য রিংটা দেখে কিঞ্চিৎকাল তাকিয়ে থাকে, অতপর ঠোঁট চেপে আলতো হাসে। শেনের মস্তিষ্ক আচমকা সেই হাসি অন্যরকম লেগে যায়, আর সেটাই ভাবার্থ বুঝতে সময় লাগে না তার। 1 মিনিটও। কপালের ভাঁজগুলো মিলিয়ে যায় তৎক্ষণাৎ। মেরুদণ্ড বেশ শীতল স্রোত নেমে গেল যেন। শরীরের লোমগুলো জেগে উঠেছে আপনা আপনি। এই লোকটি তাকে সবসময় সব ক্ষেত্রে হারিয়ে দেয়। এভাবে নীরব জীবন সঙ্গী হিসেবে বাস্তবায় যেন প্রলুত হচ্ছে। সুখের অশ্রুরা এসে ভিড় করেছে তার দু নয়নের মুহূর্তেই। এক পলক হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে সে অস্ফুট স্বরে আউড়ে ওঠে। সমুদ্রে যে গতিতে ঢেউ তুলে আছড়ে পড়ে, ঠিক সেই গতিতেই সে দৌড়ে এসে নেতা সাহেবের কাছে। সূর্য তখন প্রায় অস্ত যাওয়ার পথে। দূর পাহাড়ের মাথা নোয়াবার কালে এক উচ্ছ্বাসিত রমণীর ভঙ্গুর হৃদয়ে হানা দেয় সুঠাম দেহির ভাঁজে। জড়সড় অকুণ্ঠায় নিজেকে ধাতস্থ করে নেয় নেতা সাহেবের বুকের গভীরে। চোখ বন্ধ করে দুপাশে কর্নিশে এবং হাতে সুখের অশ্রুঝরা জড়িয়ে পড়ে। আকাশের রং গাঢ় থেকে গাঢ় হতে থাকে। সমুদ্রের জল তখন রূপালী নীল ধারণ করেছে। সানিধ্য দুহাতে আগলে নিয়ে পুরুষালী স্বর ভেসে আসে, থ্যাংক ইউ ম্যাডাম ফর অ্যাকসেপ্ট মি অ্যান্ড মাই লাভ। থ্যাংক ইউ অলসো ফর কামিং ইনটু মাই লাইফ অ্যাজ এ কমপ্লিট ম্যান। আপনার ভালোবাসা যদি সমুদ্রের মতো গভীর হয়, আমার ভালোবাসা তাহলে আকাশের মতো সীমাহীন হোক। নেতা সাহেবের পদধূলি পড়েছে আমার বাসায়। অবিশ্বাস্য লাগছে। 11 বছর পর নাসিরাবাদে নয়, আপনাদের বাসাতেই। একই কথা। তবে তোমার হঠাৎ এই আগমনে বিস্ময় হলেও বেশ খুশি হয়েছি। দুটো সবাই মুখোমুখি বসে সানিধ্য এবং রাজ্জাক সাহেব কালো শার্টে আবৃত পুরুষের পায়ের ওপর পা তুলে পেশিবহুল 2 হাত ছড়িয়ে বসেছে। চাহনি তার বেজায় গম্ভীর হয়ে হলেও কণ্ঠ বেশ শান্ত পর্যায়ে আছে। আগমনে খুশি হয়েছে, কিন্তু বিদায়ে অখুশি হবেন মানে? সানিধ্য কিঞ্চিৎ ঠোঁট প্রসারিত করে তাকায়, মাথা নাড়িয়ে বলে, মানে কিছু না, আপনার সাথে কিছু কথা আছে। আপনি মামা না হলে অন্য কেউ হলে আমার লোকেরাই আমার হয়ে কথাগুলো বলে দিত, বাট আত্মীয় মানুষ, বিশেষ করে আমার দিকের, একটু সেন্সিটিভ, এজন্যই নিজে আসলাম। বা এতদিনে কদর দিতে শিখলে নাকি? ভালো লাগলো। মামা হিসেবে মানো তাহলে? কেন, কনফিউশন আছে এই নিয়ে? উঠতে বসতে তখনও কখনো মামা হিসেবে গুরুত্ব দাও না, সবসময় নিজস্ব অ্যাটিটিউড নিয়েই চলো। সারাফাজ তাও একটু মামার কথা মানে চলে, তুমি তো ধারে কাছেও ঘেসো না। আপনার ধার ঘেঁষে আমার লাভ কি? রাজ্জাক সাহেব চা পান করতে গিয়েও যেন সান্নিধ্যের বাঁকানো প্রশ্নে হালকা কেসে উঠলেন। পিরিচখানা রেখে চায়ের কাপটা হাতে নিয়ে বলে, না, লাভের কি হবে? তুমি হচ্ছ ক্ষমতাসীন দলের প্রধান, এমপি সাহেব। আমাদের ধারে ঘেঁষে লাভ কি আছে বলো? এসব অবান্তব দুঃখের কথা আমি শুনতে আসিনি। যেটা বলতে এসেছি সেটা ক্লিয়ারলি শুনুন। হ্যাঁ, সবসময় তো দাবানলের মতো গরম হয়ে থাকো কেন সান্নিধ্য? স্পর্শ করলে দগ্ধ হয় আমাদের। বুঝতে পেরেছি, তো কি কথা বলবে? সান্নিধ্য বাম হাতখানা ভাঁজ করে থুতনির নিচে রাখে, কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি জানেন আমি কি বলবো? হ্যাঁ জানি। কি বলবে তুমি? ঠিক আছে বলুন তাহলে।
ধীরে সুস্থে চা পান করতে করতে টেবিলে সিরামিক্সের কাপটি রাখে রাজ্জাক সাহেব আরাম করে বসে চেয়ারে চোয়ালে হাসি ঝুলিয়ে বলেন, অম্বেশার বিয়ের জন্য প্রস্তাব দিতে এসেছো। আমি জানতাম তুমি প্রথমে যতই না করো না কেন শেষে ঠিকই রাজি হবে। তার প্রথমে নাজনীন বেগম আমাকে কথা দিয়েছিল তোমার রাজি করিয়েই ছাড়বে। আমি একটু বিভ্রান্ত ছিলাম এই নিয়ে, কারণ তুমি তো একরকম মানুষ, সহজে কারো কথা মূল্যায়ন করো না। কিন্তু এখন দেখছি আমার ধারণা ভুল ছিল। নাজনীমের কথাই সত্যি প্রমাণ হলো। যে মানুষ 11 বছর স্বইচ্ছায় আমার বাসায় পা রাখেনি, সে মানুষ কিনা নিজের বিয়ের প্রস্তাব নিয়ে ইমেজিং করা যায় সব। সান্নিধ্যের মনোযোগ সহকারে কথাগুলো শোনা শেষে ঠোঁট উল্টে হাসে। রাজ্জাক সাহেব হাতে চোখ নামিয়ে নিজের দৃষ্টিপাত করেই বলে, আপনি এই মাথা নিয়ে বন্দরে বিজনেস করেন কেমন করে? মারা খান না? পিছন প্রান্তে দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আসিফ সান্নিধ্যের কথায় ঠোঁট কামড়ে হাসে সে। রাজ্জাক সাহেব ভোতা মুখটা যেন দৃষ্টি নিয়ে চোখ সরিয়ে নেয় সঙ্গে সঙ্গে। এসব কি বলছো? মারা কেন খাবো? আমার বিজনেস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? এসব আইডিয়া শুনে আমার কোনো কাজ নেই। আপনি ভাবলেন কি করে আমি সান্নিধ্য আপনার ধারণাকে ভুল প্রমাণিত করব? আপনার মেয়েকে বিয়ে করার জন্য নিচে প্রস্তাব নিয়ে আসবো। ভাত খান নাকি পাতা খান? বেয়াদবি করছে কিন্তু তুমি আমার সঙ্গে। বিলিভ মি, আপনি যদি আমার সম্পর্কে মামা না হতেন, এখানে একদম শেষ করে দিয়ে যেতাম। পিঠের পিছনে ছুরি চালানো সারা জীবনের জন্য বন্ধ করে দিতাম। আমার সঙ্গে সুবিধা খুঁজতে আসবেন না, একদমই না, একদম জানে মেরে ফেলবো। রাজ্জাক সাহেব শক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে সান্নিধ্যর কড়া চাহনির দিকে। কয়েক সেকেন্ড আগেই ঠান্ডা চাহনি হঠাৎ করে উত্তপ্ত রূপ দেখে দিয়েছে। খানিক নিজেকে দমিয়ে নিলেন। সমস্যা কি? সমস্যা কিছুই না। কালকে বেলা 12টার মধ্যে ফুল ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম ছাড়বেন। চট্টগ্রামে থাকার সুযোগ আপনি হারিয়ে ফেলেছেন। আমি 2বার ভালো মতো ওয়ার্নিং দেই আমার পেছনে ছাড়ার জন্য, কিন্তু 3বার নয়। ক্ষতি আমার হয়েছে, তোমার নয়। সেই ক্ষতি পূরণ করতে আপনার মেয়েকে আমার ঘাড়ে দিতে চাইছেন। আমার ফ্যামিলিকে কনভিন্স করেছেন, আমাকে ইমোশনালি অ্যাটাক করেছেন। তোমার আম্মা নিজে তোমার জন্য আমার মেয়েকে পছন্দ করেছে, এত বছর ধরে বিয়ের জন্য আশা দেখিয়েছে। সান্নিধ্য বাঁকা হাসে থুতনিতে হাত সরিয়ে। আর আপনি সেই আশায় ঢোল পিটিয়ে গেছেন। এতই সোজা দাবার গটি নিজের ঘরে টেনে নেওয়া? এখন আমার ভুল ধরতে এসেছো? তোমার জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে ভুলে গিয়েছো? আজ যে ক্ষমতা তুমি আমাকে দেখছো, এইটা আমার দেখানোর কথা ছিল। গদ্দারি করে আমাকে নামিয়েছো নিচে। আপনাকে শুধু নিচে নামাতে মাটি খুঁড়ে পুঁতে ফেলিনি, এই শুকরিয়া আদায় করুন। আমি গদ্দারি করি না, যা করি চোখে চোখ রেখে করি। এসব বাচন আমাকে শোনাতে আসবেন না। যেটা বললাম সেটা মাথায় রেখে চুপচাপ চট্টগ্রাম হতে বিদায় হন। রাজ্জাক সাহেবের মুখরেখা পরিবর্তন আসে। সান্নিধ্যের প্রতিটা ধারালো ছুরির মতো কথায় ক্রূর নয়নে তাকিয়ে বলেন, চট্টগ্রাম বাবার নাকি? তুমি বলবে আর আমি চলে যাব? চট্টগ্রাম আমার বাবার প্রমাণ করে দিতে কি আমাকে মাঠে নেমে আপনাকে তাড়াতে হবে? আপনি যদি চান আমি নিজ হাতে সরিয়ে দিই তাহলে বলুন, আমি রেডি। শান্ত হও সান্নিধ্য, তোমার সঙ্গে আমি লাগতে চাই না, এজন্যই কিন্তু নিজেকে ডাউনফলে নেমে নিয়েও তোমার ফ্যামিলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। নাজনীন নিজের ইচ্ছা পোষণ করতেই দেখা আমারও মত দিয়েছি। বুঝতে পেরেছি আগের ঘটনাগুলোতে তুমি আমাদের সন্দেহ করছো, কিন্তু সত্যি কথা বলতে তোমার সঙ্গে অম্বেশার বিয়ের পেছনে কোনো ফায়দা লুটার চিন্তা নেই আমার। আমি জানি তুমি কেমন ধরনের মানুষ, চাইলেও সে সুযোগ দিবে না। আর তোমার সঙ্গে আমার ঝামেলা। তুমি আমার ফ্যামিলি টানছো কেন? কারণ আমরা 3জনই এক একটা বিষ। আপনার মেয়ে তো অন্য লেভেলের লোভী, নাটকবাজ। যে কাজটা করেছে ভাগ্য ভালো ও মেয়ে। ছেলে হলে ভাই বাদ দেন। আসবের বাধায় সান্নিধ্য থেমে যায়। ঘাড় ঘুরিয়ে সময় দেখে পায়ের ওপর পা নামিয়ে সোজা হয়ে বসে সে। একই সাথে রাজ্জাক সাহেবও উঠে দাঁড়ান। দুজনই মুখোমুখি হতে সান্নিধ্য ফের ধারালো স্বরে বলে, কালকে ঠিক 12টা 20-এ আমার লোক এসে এই বাসা দেখে যাবে। মানুষ হোক বা জিনিসপত্র হোক, চোখে পড়লে তারা তাদের মতো ব্যবস্থা নিবে। আমার হাতে কোনো কিছুই থাকবে না, শুধু নির্দেশনাই থাকবে।
আর যেহেতু একদিন পরই আমি বিয়ে করতে যাচ্ছি, আমি চাই না আপনারা আমার কাছে গিয়ে নতুন নাটক শুরু করেন বা কোনো ঝামেলা সৃষ্টি করেন। তাকে উল্টোপাল্টা বোঝান। চট্টগ্রামের বাইরে যদি কোথাও থাকার না থাকে আমাকে বলবেন, ব্যবস্থা করে দিব আমি। শুধু তোমার বিয়ের জন্য আমাকে চট্টগ্রাম ছাড়ছ? আপনারা হয়েছেন আত্মীয় নামের কালসাপ, ভরসা নেই। আমার মনে আবার ওয়াইফকে নিয়ে যে বিষ ছড়াবেন না, এতে কোনো সন্দেহ আছে? এছাড়াও আপনাকে 3বার ওয়ার্নিং দেওয়া শেষ। আত্মীয়তার কঠোরায় পার করিয়ে যাচ্ছেন, এই অনেক। কিন্তু হ্যাঁ, যেদিন ধরবো সেদিন আর কোঠা দেখব না। রাজ্জাক সাহেব বিদ্রুপ কণ্ঠে হেসে বললেন, এত ভালোবাসা নেতা সাহেবের মনে জানা ছিল না যে? তবু ভুল করছো। আপনি চট্টগ্রাম ছাড়ুন, আমি ভুল শুধরে নিচ্ছি। সান্নিধ্য পকেটে 2 হাত রেখে নির্বিকার চিত্তে বেরিয়ে যায় কক্ষ থেকে। আসিফ স্থির মূর্তি দাঁড়ানো রাজ্জাক সাহেবের দিকে এগিয়ে আসে, কণ্ঠ নামিয়ে বলে, মামা, সময়টা কিন্তু 12টা 20, মনে থাকে যেন। আর না মনে থাকলে দেখা হবে, সাক্ষাৎ হবে, মলায়াকাত হবে। ভালো থাকুন, আসছি। জানোয়ারগুলো। সকাল 10টা, বৃহস্পতিবার, পাহাড়তলি। কাল শুক্রবার শেহরিন সান্নিধ্যের বিয়ে। রেজওয়ান সাহেব যখনই এই বিশেষ কথা সবার সামনে উন্মুক্ত করেছেন, তখন ওই বিষময় বিয়ের কনেসহ শফিক সাহেব, শাহিদা বেগম সবাই বড় বড় চোখ করে তাকিয়েছে। বিশেষ করে শেহরিন, যে মানুষটার সাথে কাল সে দিনের অর্ধেক সময় পার করে এসেছে, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে নিজের ভালোবাসার স্বীকারোক্তি দিয়ে এসেছে। তার অজান্তে একদম বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছে বাবার সঙ্গে সে। কখন করলেন উনি? ম্যাজিক জানে নাকি? দুলাভাই, আমি একটা অনুরোধ করব, রাখবেন? বিয়ের কথা যেহেতু হচ্ছে, আমি একমাত্র মামা হিসেবে আমার ভাগ্নির বিয়েটা নিজের হাতে দিতে চাই। আপনার কোনো প্রকার কথা আমি শুনতে চাই না, বা শুনবো না। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত হতে হবে না। আমি 2টো কমিউনিটি সেন্টারের সঙ্গে কথা বলেছি, এখনো কনফার্ম করে দেখিনি, দেখা যাক কি হয়। শেহরিন গোল গোল চোখ করে তাকায় বাবার দিকে। কমিউনিটি সেন্টারও ঠিক করে ফেলেছে বাবা? এত খুশি কবে হলো, কখন হলো, আমি কোথায় ছিলাম? শেহরিন যেন আজ সবার কথায় বারে বারে নিজে ধাতস্থ হচ্ছে, ধাক্কা খাচ্ছে। শেহরিন গোল গোল চোখে তাকায় বাবার দিকে। মোমোর হাত চেপে ধরে নাজুক কণ্ঠে বলে, কমিউনিটি সেন্টারও ঠিক করে ফেলেছো বাবা? এত কিছু কবে হলো, কখন হলো, আমি কোথায় ছিলাম? শানি তো কিছু বলেনি তোমাকে? কিছুই না। মোমো শেহরিনের হাতে চিমটি কাটে, সরু চোখে তাকিয়ে কানের গনে ফিস ফিস করে বলে, অনিবা আপু, নাটক করো না। হাতের আঙ্গুলে এত সুন্দর একটা রিং জলজল করছে, ভেবেছো কেউ বুঝতে পারবে না, তাই না? ঠিক বুঝতে পেরেছি, এমপি সাহেবের সাথে চুপি চুপি এঙ্গেজমেন্ট সেরে এসেছো, তাই না? শেহরিন আর চোখে তাকায় মোমোর দিকে, সাবধানী কণ্ঠে বলে, ছোট মানুষ হয়ে বেশি বুঝো, তাই না? কে বলেছে এঙ্গেজমেন্ট রিং? অন্য কিছু তো হতে পারে। আমাকে উল্টো বুঝ দিতে এসো না মেয়ে। এঙ্গেজমেন্টের রিং এমনই হয় আমি জানি। তাহলে এমপি সাহেবের সাথে এত গভীর প্রেম ছিল আর আমি জানতামই না? আমার আরশির ক্রাশ ছিল তো উনি, জানো? এভাবে আমাদের হৃদয় ভাঙতে পারলে ব্যথা লাগলো না তোমার? তোমাদের জন্যই বোধহয় ইচড়ে পাকা বাগধারাটি তৈরি হয়েছে মোমো। ক্লাস 9-এ পড়া বাচ্চা মেয়ে আমার মতো ভার্সিটি পড়া মেয়ের সাথে টক্কর দিতে আসিস? তোর বয়স কত? আমার বয়স কত? বয়স দিয়ে কী হবে? নেতা সাহেব তো তোমার চেয়ে অনেক বড় হলেও মানানসই আছে। কিন্তু তোমার মতো চুনোপুটি চোখ ফটকে ঠিকঠাক, আবার ক্রাশ খাও। হ্যাঁ, কি এমন আহামরি দেখেছো নেতা সাহেবের মাঝে যে ক্রাশ খেতে হবে? তাও আবার জনে জনে। মোমো শেহরিনের কথায় শুনে তাজ্জব বনে যায়, চোখ একদম ছোট ছোট করে, মুখ বাঁকিয়ে। খারাপ ওই যখন দেখতে। তাহলে আমাদের দিয়ে দাও না নেতা সাহেবকে, মামার বাড়ির আবদার চাইলা আর দিয়ে দিব? আমার বাবা তো তোমার মামাই হয়, আবদার তো করতেই পারি। বেশি কথা বলো না মেয়ে, মামিকে বলে দিব। তোমাকে সেই দিন দেখতেই বুঝতে পেরেছি আপু, তোমার আর নেতা সাহেবের কিছু একটা আছে। টিভি রিমোট পর্যন্ত ভার্সিটি নিয়ে চলে গেলে আমরা দেখতে পাই না, ভাবা যায় রন্ধে রন্ধে চেয়ে আসি। শেহরিন দীর্ঘশ্বাস ফেলে মাম্মিকে ডাকার জন্য মুখ খুলতে শক্ত হাতে চেপে ধরে মোমো। জোরপূর্বক হেসে বলে, এমনি এমনি বলেছি তো আপু, সত্যি সত্যি না। আমরা হচ্ছি চুনোপুঁটি আর তুমি হচ্ছ জেলিফিশ। টান
তো তোমার দিকেই থাকবে। দুবনের গুজির গুজির ফুসুর ফুসুরে বিরক্ত হন শাহিদা বেগম। নিজের মাঝে চলমান কথা থামিয়ে ভারী কণ্ঠে বলেন, চুপ করো একটু তোমরা, দরকারি কথা হচ্ছে এইদিকে। একটা দিনের মধ্যে বিয়ের আয়োজন সহজ কথা নয়। আনিভা মেয়ে। আনিভা মা। জি মামা। আমার বাসা থেকে যদি তোমার বিয়েটা হয় খুবই কি খারাপ হবে? শেহরিন মামার কথার প্রশ্নে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। সে তো এমনিতেও এসব বিষয়ে জানতে না, তাদের তাদের মতো মাত্র শুনেছে এই মুহূর্তে। বিয়ে কোথায় হবে, কোথায় থেকে ভালো হবে এসব তো ভাবেইনি। বাবা তুমি বোকা কেন মুমুর বাবা? জানোই তো অনিভা নিজে কখনো কোনো কিছু সিদ্ধান্ত নেয় না, জানে আর দুলাভাই নেই। দুলাভাইকে জিজ্ঞেস করো। শুধু শুধু অনিভাকে জিজ্ঞেস করছো কেন? শাহিদা বেগম আজকে এমন ভোল বদল দেখে অবাক হলো না শেহরিন। একদম পুরোপুরি অন্যরকম, চেনা যায় না যেন। দুদিন আগে যে মানুষটা বেয়াদব ইউএনও এর সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আজ সেই কিনা নেতা সাহেবের সঙ্গে বিয়ের জন্য আগ্রহ দেখাচ্ছে। কাহিনী কি এরকম রূপ পাল্টানোর? অন্যান্য দিন তো মুখ আধার হানিয়ে রাখে সে, একদম পরিষ্কার আকাশের ন্যায় ঝকঝক করছে, যেন আজ কানাবগির মায়ের হয়েছেটা কি? মনে মনে বিড়বিড় করতেই শেহরিন মোমোকে টেনে ধরে দূরে নিয়ে সরে যায়। পা পাকড়ে ধরে বলে, একটা সত্য কথা বলতো মোমো। কি হয়েছে আপু? এই বেটা ইউএনওকে নিয়ে কি কিছু হয়েছে? তারপরে আর ইউএনওর কথা বলছো তুমি? তোমাকে যে ওই বেটা কিডন্যাপ করেছিল এটা মনে হয় ফুপিজান বাবাকে বলেছে। তার থেকে তো বাবা ফুপাজান বাবাকে বলেছে। তারপর থেকে তো বাবা ভীষণ রাগ। মামনিকে, মনিকা আন্টিকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু মামাকে দেখে মামি তো ভয় পায় না। আজকে মামি এত পজিটিভ কেন আমার বিষয়ে? মামনি স্বাস্থ্য পছন্দ করে, তোমার বিয়ে উপলক্ষে এক গাদা শপিং করতে পারবে, পার্লারে যেতে পারবে, এই জন্যই এত পজিটিভ। মোমোর বোকা বোকা উত্তরে শেহরিন চাপা দীর্ঘশ্বাস ছাড়ে। যতটুকু বুঝতে পেরেছে সেদিনের ঘটনার পর থেকে মামা একটু শক্ত হয়েছে, তবে মামির পরিবর্তন মনে প্রশ্ন রেখেই যায়। আবার ইচ্ছে হলো ঢাকা থেকে বিয়ের আয়োজনটা সম্পন্ন করা, কিন্তু সান্নিধ্য যে এত তাড়াহুড়ো করবে, বিয়েটার ডেটটা কালকে নিয়ে আসবে জানা ছিল না। আচ্ছা সমস্যা নেই, বিয়েটা যেহেতু ঘরোয়াই হবে তাহলে আর এত চিন্তা কিসের দুলাভাই? যে সমস্ত আয়োজন না করে নয় সেটা অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারবো আমরা। আপনি শুধু রাজি হন, আমার বাসা থেকেই বিয়েটা দিয়ে দিবেন। রেজন সাহেব স্থির ভাবনায় মশগুল হয়, পার্শ্ববর্তী অবস্থান বিবেচনা করে। তোমার একবার সিদ্ধান্ত। আমি কোনো কথা বলতে পারছি না শাফিন, বিয়ে যতই ছোটোখাটো হোক না কেন আয়োজনটা একটু ভালোভাবেই করতে হবে। আমি আপ্যায়নের কথা বলছি, সেক্ষেত্রে শাহিদার মতামত কি? শাহিদা বেগম স্বামীর পানে এক পলক তাকে মুখে বিস্তার হাসি ঝুলায়, উৎসুক কণ্ঠে বলে, দুলাভাই অনিভা কি আমাদের মেয়ে নয়? বলুন, এর জন্য আমাদের আলাদাভাবে মতামত নিতে হবে কেন? আমি মন থেকে চাই অনিভার বিয়েটা আমাদের বাসা থেকেই হোক, কোনো সমস্যা তো হবে না। লজ্জা দিবেন না দুলাভাই দয়া করে। রেজন সাহেব দীর্ঘ শ্বাস ফেলে ধীর স্থির মাথা নাড়িয়ে বলে, আচ্ছা তোমরা যখন বলছো তাহলে তাই হোক, খুলসি ফাইনাল। ধন্যবাদ দুলাভাই, খুশি হলাম। অনিভা তোমার প্রয়োজনীয় সব কিছু প্যাক করে নাও, একই সঙ্গে বের হই। আর এখানে যেসব ফ্রেন্ড আছে চাইলে তাদেরও বলতে পারো। মামনি আমরা নিজেরাই হলুদের একটা প্রোগ্রাম করব। আচ্ছা সেটা সন্ধ্যায় হবে। রেজন সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়ায়, পকেট হতে ফোনটা বের করে সোজা বেলকনিতে চলে যায়। যতই ছোট করে হোক মেয়ের গহনা সহ প্রয়োজনীয় কিছু দিতে হবে। শেহরিনের জন্য নিজস্ব গহনা করা হয়নি, যা গহনা সব তার মায়ের। মায়েরাই তো মেয়ের জন্য রেখে দেয়। রেজান সাহেবও রেখেছেন, যেসব কঠিন সময় পার করেছে তবু এসব নিয়ে কোনো ভাবনা চিন্তা ছিল না। মেয়ে বিজনেস সামলাতে গিয়ে প্রচুর হিমশিম খেতে হয়েছে সব সময়। কাদের? জি ভাই। কালকে অনিভার বিয়ে। ফোনের অপর পাশে থাকা ব্যক্তি এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যায়। ভাইজানের বলা কথা টহল করতে পেরে একটু সময় লাগে তার। অতবার অবিশ্বাসী কণ্ঠে বলে, আল্লাহ, অনিভা মায়ের বিয়ে? কি কন ভাইজান? তুমি আজকেই চলে আসো। আমি কেমনে যাই বাড়ি থিয়া? কোনো সমস্যা নেই, শেহরিন বারে বারে তোমার কথা বলছে, না আসলে ভীষণ মন খারাপ করবে। ভাইজান এসব কি কন? আমি একটা মানুষ হইলাম কেয়ারটেকার, তার জন্য এমন কথা কেউ কয়?
রেজন সাহেব মৃদু হেসে বলে, প্রত্যুত্তর করে, তুমি নিজেকে কেয়ারটেকার ভাবো, কিন্তু আমি বা আমার মেয়ে তোমাকে আপনজন ভাবি। দুঃসময় যে মানুষটা ছায়ার মতো আমাদের পাশে থেকেছে, সুসময় তাকে কিভাবে ভুলে যায়। আমার মেয়ের বিয়েতে তুমি হচ্ছ সবচেয়ে বড় মেহমান। তুমি না আসলে আমার আত্মীয়রা দাঁত পাওয়ার যোগ্য নয়। ভাইজান কোনো কথা শুনতে চায় না, তুমি আসছো এটাই ফাইনাল। বাড়ি এমন একা একা রাইখা, সিকিউরিটি গার্ড আছে, তুমি শুধু মেন ডোরেটা লক লাগিয়ে ভালোভাবে চলে আসবে। এবার কাজের কথায় আসি। জি ভাইজান বলেন। আমার বেডরুমের লক খুলে ভেতরে যাবে। বেডের ক্যাবিনেটের ওপরে তাকে চাবি আছে, সেটা দিয়ে আলমারি খুলবে। আলমারির ডান পাশে সাজানো 3 নম্বর বক্সের নিচে আসবে, সাথে করে ওইখানে শেহরিনের সব গহনা রয়েছে। ভাইজান কি বলেন? আমি আলমারি? কাজের সময় হাতে নেই বেশি, এ সময় গহনা কেনার জন্য আলাদাভাবে সময় বের করতে হবে সেটাও নেই। তুমি প্লিজ দোনামোনা করো না। কাঁধে নিজেকে নিথু করে কাপা কণ্ঠে বলে, ভাইজান আপনি আমাকে এত বিশ্বাস করেন? আপন ভাই তো এত বিশ্বাস করে না। আমি যদি কোনো ভুল করি এই বিশ্বাসের সাথে, বা আপনার মনে অবিশ্বাসের মতো কিছু চাইলে চাবি তোমার কাছে দিয়ে আসি আমি, বোকা। আমি তোমাকে বিশ্বাস করি 1 যুগ ধরে। এই 1 যুগে তুমি নিজেকে আমার কাছে এমনভাবে প্রমাণ করেছ যে আমার মুখে বলতে হয়নি তুমি সৎ। আমার অন্তর বলেছে তুমি সৎ। আমার কর্ম, আমার ধর্ম। আমি খুশি ভাইজান, এতে অনেক খুশি। সহি সালামতে আপনি আপনার জিনিস হাতে তুলে দিয়ে আসমু। আমার অনিবা মায়ের গহনা বলে কথা, জীবন থাকতে খোয়াইতে দিব না। হা হা, আচ্ছা ভালোভাবে এসো। জি ভাইজান। সন্ধ্যা 6টা, নির্কুঞ্জ মহল। শ্রীতমা, সানজি, তাকোয়া, নিতুসহ মুমুর ফ্রেন্ড আরশি মিলে সুন্দর করে গায়ে হলুদের সন্ধ্যার ডেকোরেশন করেছে নিজের মতো করে। চারপাশে কাঁচা হলুদের গন্ধে গাধা, গাঢ় কমলা রঙের গাধা, তরতাজা গোলাপের সমারোহ, রজনীগন্ধা সুবাসিত সুঘ্রাণে ছাদ জুড়ে মোমো করছে। যদিও বিকেলবেলায় আষাঢ়ের মেঘ গর্জন তুলেছে, কিন্তু সন্ধ্যায় গাঢ় হয়েছে আকাশ। মেঘ কেটে যায়, খুশিতে মুখরিত হয়ে ওঠে সবাই। ছাদটা এমনিতেও সুন্দর সাজানো হয়েছে আজ অন্যরকম ভাবে, ফুলের গাছে আবৃত। শাহিদা বেগম বিশেষ যত্ন করে নিয়েছেন। ধরতে গেলে এই এক একটা গাছ সে একটু মনোযোগ দিয়েই করেছে। লাল হলুদ রঙের বাতি জ্বলছে, চারপাশ আলোকিত হয়ে উঠেছে। শেহরিন বসার জায়গাটা লাল রঙিন মকমলে কাপড় বেছানো হয়েছে, চারপাশটা গোলাপের পাপড়ি ছড়ানো। ছেলে পক্ষ হতে মেয়ে পক্ষের হলুদে অ্যাটেন্ড করতে এসেছে। তোমরা আপু, কপাল খারাপ হলে যা হয় বোন, আমারা নিরামিষ, সে শুধু বিয়ে করবে, কোনো প্রকার হলুদ টলুদের ধারে কাছে ঘেঁষবে না। তাই উপায় না পেয়ে এখানেই আশ্রয় নিলাম। এমপি সাহেবের বিয়ে বলে কথা, সারা চট্টগ্রাম জানবে, হই হুল্লোড় হবে, এলাহি আয়োজন। বিয়ে হবে তা নয়, একদম চুপি চুপি বিয়ে করছে। সানজি দুহাতে লেহেঙ্গা তুলে চেয়ারের ওপর উঠে বসে, দুটো ঠোঁটের মাঝে ছোট কচি চাপানো, এক হাতে গাঁদা ফুলের মালা একপাশে বাঁধতে বাঁধতে বলে, এভাবে বলবে না, ভাই আমার অতি লাজুক, এজন্যই চুপি চুপি বিয়ে করছে। ওরে বোনডে, ভাই নামে এত বড় অপবাদ দিস না। সে যদি লাজুক হয় তাহলে বুঝি হবে পৃথিবীতে কোনো ঠোঁটকাটা মানুষই নেই। এবার বলিস না, শেহরিন আমার ভাই একটু বেশি ভালোবাসে, যার কারণেই তর সইছে না বাসর করার। ছি, এসব কি বলিস? বাচ্চাদের মুখে লাগাম টান। আর গোলাপের মালা গাঁথা ছেড়ে উঠে দাঁড়ায়। রিনঝিনে কাচের ছুরি মোমোর হাতে টেনে ধরে ছাদের কর্নিশে নিয়ে বসে। কি হয়েছে? আমার বুক ব্যথা করছে মোমো। কি বলিস? চল নিচে যাই, মেডিসিন দিচ্ছি। ইস, এই ব্যথা সেই ব্যথা নয়, মেডিসিনে ছাড়বে না। মোমো পুরো কুচকে আরশি দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বলিয়ে বলে, তাহলে এটা নেতা সাহেবই পারবে ঠিক করতে। কেন আমাকে নিয়ে তোমার স্বপ্নগুলো এভাবে ছিনিমিনি খেললে বলো তো? আর যখন অনিবাবুকে এত পছন্দ করে তাহলে কেন টিভির পর্দায় এসে হাসতো? কেন এত সুন্দর করে কথা বলতো? এই আরশি, তুই কি বলছিস? কি সব আবল তাবল বকছিস? আবল তাবল নয় মোমো, আর 2টা বছর কি অপেক্ষা করা যেত না?
ইন্টারে উঠলে বাবাকে বলে আমি ওনাকে বিয়ের প্রস্তাব দিতাম। এসব বাদ দে, অনিবাবু শুনলে খবর আছে। আজকে সকালে আমি একটু বলেছিলাম, আপু বলেছে আমরা না কি চুনোপুটি, চোখেই ফোটেনি আমাদের, আর ক্রাশ খাই। তোর ক্রাশ কিন্তু আমারও ভালোবাসা। মোমো হতাশা নিঃশ্বাস ছেড়ে কোমরে দুহাত চেপে শক্ত গলায় বলে, তো এখন কি এইটা নিয়ে পড়ে থাকবি নাকি ওইখানে যাবি? অনেক কাজ এখনো বাকি। এসব দুঃখের আলাপন করার সময় নেই। নেতা সাহেব এমনিতে আমাদের পাত্তা দিত না, অনিবাবু তাও বলেছে চুনোপুটি। উনি হলে নিশ্চয়ই বলতো মাছের ডিম। এত বড় এতটাও ছোট নই আমরা, ক্লাস 9-এ পড়ি, হাইট 5 ফিট, আর নেতা সাহেবের হাইট 6 ফিট। আনিবাপু 5 ফিট 5 কি 3 হবে, এইটুকু যথেষ্ট না? তো হাইটে কি? নেতা সাহেব অনিবাপুকে অস্থির ভালোবাসে। আপু এত সুন্দর একটা রিং গিফট করেছে যা দারুণ, দেখলেই বুঝবি। আরশি লাজুক হেসে তাকায় মোমোর দিকে, ভেজা ভেজা কণ্ঠে বলে, এই স্বপ্ন আমারও ছিল। এসব স্বপ্ন গিলে ফেল, এখন চল। সত্যি বুকে ব্যথা হয় আমার মোমো? এতই যখন ব্যথা হচ্ছে তাহলে এত সাজুগুজু করে এসেছিস কেন? এমপি সাহেব যদি আসে সেই জন্য। লাভ নেই, এলো চোখে তুলে তাকাবে না, তার চোখ অনিবাতে বাঁধা। এখন উপায়, নতুন ক্রাশ খুঁজতে হবে। আবার কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। এদের মতোই, এটা হচ্ছে গল্পের পাঠ না, আমি নিজে বলতেছি। এদের মতোই অবস্থা হয় হচ্ছে আমাদের বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদকে দেখলে। জানি না সবার পছন্দ এক কিনা, তবে আমার কাছে ভালো লাগে কেন জানি ওনার হাসিটা। গল্প ফিরে যাই। হলুদের আমেজ পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। চারদিকে সাজ রব, হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন হলেও পুরো ছাদটা কিভাবে যেন পরিপূর্ণ হয়ে উঠেছে মানুষে। অদূরে স্বল্প আওয়াজে গানের সুর বইছে বক্সে, সেই তালে গুনগুন করে ঠোঁট নাড়িয়ে যাচ্ছে সবাই। গোল্ডেন ইয়েলো রঙা শাড়ি, চওড়া নকশা পার করা, সেই সাথে মেরুন রঙের ব্লাউজ, টুকটুকে লাল রঙের গোলাপ দিয়ে সাজানো হয়েছে নববধূকে। গাজল টানা চোখ দুটো আর ঢেউ খেলে যায় গভীরে। হালকা গোলাপি শেডের লিপস্টিক ঠোঁট ছুঁয়ে তার। ইস, নেতা সাহেব যদি তোমাকে একবার দেখতে পেত। সেই দৃষ্টি একদম আটকানো, যেন বিশ্বাসই করে। আমরা তো চোখ সরাতেই পারছি না তোমার থেকে। লাজকন্যা লজ্জায় গাল দুটো রঙিন করেছে মৃদুভাবে, চোখ দুটো নামিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, নেতা সাহেবের কথা মনে হতেই তার হৃৎপিণ্ডে অঝর এলোপাথারি হাওয়া বইতে রইল। তোমার সাথে সেই যে কালকে বিকালে তার শেষ কথা হয়েছে, এরপর আর কোনো যোগাযোগ হয়নি, অথচ বিয়ের জবরদস্তি হচ্ছে। কালকেই বিয়ে, এখন একেবারে নিরুদ্দেশ। শেহরিন, তোমার মামি মনিকা আন্টি এসেছে, এত সেজেছে কেন? সাজতে ভালোবাসো না রাম, তাই বলে এত না জানি কালকে কি সাজ দেয়। শ্রীতমা মোমোর দিকে শেহরিন ছাদে নিয়ে আসতেই তাকোয়া নিতু সানজি এগিয়ে হাসি মুখে। অন্যদিকে সানজিকে দেখা মাত্রই নবকায় আবারও লজ্জায় গুটিয়ে যায় নিজের মধ্যে। আমাদের সামনে তো লজ্জা পেলে কি হবে ভাবিজান? ভাইয়ার সামনে লজ্জাটা করার জন্য লজ্জাটা তুলে রাখুন। বাবা ভাবিজান, আরে যতই ছোট হোক বড় ভাইয়ের বউ তো, ভাবিজান তো ডাকতে হবে। সানজি আদুরে হাতে শেহরিনের থুতনিতে হাত রেখে মুখ ওপরে তোলে, নরম হেসে বলে, মাশাআল্লাহ আমাদের মিষ্টি বউ সানজি আপু, কিন্তু ক্রেডিট আমাকেও দাও। ওরে বাচ্চা, খুব সুন্দর হয়েছে। শেন আশেপাশে তাকায়, নজর বুলায় মৃদু। সানজির পানে তাকিয়ে বলে, আপু তাসিন আসেনি? তাসিন? ও তো জানেই না এখন অবধি ইয়োপানি আর ইয়োসানির বিয়ে, তবে কালকে আসবে। এসে যে কি করবে আল্লাহ ভালো জানে। বেচারার মনে অনেক দুঃখ বইবে কালকে শিওর। তাসিন পাগলামির কথা উঠতেই একসাথে সবাই হেসে ওঠে। বেবি মানিক তো ইয়োপানি বলতে পাগল, কালকে যে কি রণক্ষত্র করে দিবে তার ইয়োসানি যখন ইয়োপানিকে বিয়ে করবে সেইটা দেখে। রাত তখন 8টা কি 7:45 বাজে। নীলকঞ্চ মহলের সামনে দাঁড়িয়ে আছে কালো রঙের একখানা গাড়ি। ঘামর্ত পাঞ্জাবি সুঠাম দিয়ে লেগে রয়েছে, চুলের নিচে কপালের ভাঁজে বিন্দু বিন্দু ঘাম জমা। সকাল থেকে টানা বিকেল অবধি কাজের মধ্যে ব্যস্ত থাকার পর দুটো সেমিনার শেষ করায় ছাড়া পেয়েছে মাত্র এমপি সাহেব। তবে খুলশি আসার কথা তার ছিল না। রেজন সাহেব ফোন করেছিলেন আলাদাভাবে একটু করার জন্য। সান্নিধ্য পাঁচলাশাই থানায় থাকার কারণে জানিয়েছে যাওয়ার সময় দেখা করে যাবে তার সাথে। অনেক কষ্ট দিয়ে
ফেললাম মনে হচ্ছে তোমাকে। প্লিজ ভেতরে এসো, সমস্যা নেই, এখন আর যাবো না, অনেক টায়ার্ড লাগছে তোমাকে দেখতে। সানিত খিসলে বলে, অভ্যাস আছে। আচ্ছা, বেশি সময় না নেই, অল্পতেই কথা সেরে ফেলি প্লিজ। রেজন সাহেবের কণ্ঠ পরিষ্কার করে বলেন, দেখো বাবা, বিয়েটা তো অনেক তাড়াহুড়ো করেই হচ্ছে, অনেক কিছু থাকলেও করতে পারছি না, ইচ্ছার বাহিরে। কোনো সমস্যা হয়েছে? সমস্যা না, আবার একটু সমস্যা মনেও হচ্ছে। শেহরিনের জন্য যেসব গহনা ঢাকা থেকে এনেছি সেগুলোর মামি আন্টিরা দেখেই বলেছে ওল্ড ডিজাইন, এগুলো বর্তমানের সঙ্গে যায় না। আসলে গহনাগুলো ওর মায়ের, আলাদাভাবে গড়ানো হয়নি ওর জন্য। বিষয়টা আমার মাথাতে আসেনি, ভেবেছিলাম যখন বিয়ে হবে তখন আগে কিনবো বা পছন্দ করব, বাট এত দ্রুত হওয়ার কারণে সেরে উঠতে পারিনি। তোমার ফ্যামিলি মেম্বাররা যদি ওল্ড ডিজাইনের গহনা দিয়ে লো ফিল্ড করে, আই মিন স্ট্যান্ডার্ড না মানে আর কি, সেই জন্য তোমাকে আগে একটু জানিয়ে রাখলাম। শানিত বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে কপাল ভাঁজ করে তাকায়, শান্ত কণ্ঠে বলে, প্রথমত গহনা ওল্ড বা নিউ ডিজাইন সম্পর্কে আমার কোনো ধারণা নেই আঙ্কেল। দ্বিতীয়ত, গহনা নিয়ে কথা উঠবে বা কেন? পরিবেশের সঙ্গে মানানসই এর একটা ব্যাপার আছে বাবা, কথা উঠে যায় না। থাক, উঠবে না কোনো কথা, কারণ আপনার স্ত্রীর গহনা আপনার কাছে থাকবে, আমার স্ত্রীর গহনার ব্যাপারটা আমি দেখব। মানে সিম্পল, শুধু গহনা না, সেনের বিয়ের শাড়ি থেকে সমস্ত কিছু আমার পক্ষ থেকে আসবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ওয়াইফের জন্য এগুলো ম্যানেজ করব। সেখানে আপনার কোনো কিছুই নিব না, আমি বাবা হয়ে কিছুই দিব না। মেয়েকে তো দিচ্ছেন, একজন বাবার কাছে এর চেয়ে বড় এবং দামি সম্পদ আর কিছু হতে পারে? রেজন সাহেব দমে যায় শেষ কথাটুকু শুনে। নিস্তব্ধ চাহনিতে তাকিয়ে সে এক শিরধারা সম্পন্ন ব্যক্তির সামনে। সানিদ হালকা হেসে বলে, আপনি আপনার মেয়েকে আমার হাতে দিচ্ছেন, তাকে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব, এবং সেটা বিয়ে থেকে শুরু করে সারা জীবনের জন্য আমার আসলে কি উচিত বলার বুঝতে পারছি না। যে দামি উপহারটা এত সহজে আমাকে দিয়ে দিচ্ছেন, সেটার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। সাহসভাবে কই পেয়েছ? মেয়ে তো বেশ ঘুরিয়েছে। না ঘুরালো এ প্ল্যান পেতাম না। রেজন সাহেব চোখ সূক্ষ্ম জলের কোনা চিকচিক করে, জড়িয়ে আসা কণ্ঠ ভেদ করে বলে, আমি কি একটু জড়িয়ে ধরতে পারি তোমাকে? আমার অবস্থা তো অনুরোধ করছি, মনে করতে পারো। নিঃসংকোচে নিবেদনে শানিত ঠোঁট চেপে হেসে ফেলে, দুহাত বাড়িয়ে শীতল গলায় বলে, প্লিজ। রেজন সাহেব শানিতর সস্নেহে মূলকে সম্পন্ন করে, খুব নীরব চোখে তার দিকে তাকিয়ে এক ফোঁটা জল বেয়ে পড়ে। পিঠ চাপড়ে দিয়ে বলে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সেই ধারা ধরে রেখো চ্যাম্প। এই পর্যন্তই ছিল 23তম পর্ব। একসাথে আজকে 2টো পর্ব দিলাম, আর আজকে হয়তো বা পিওর রাগিনী গল্পটা দিব 2য় পর্ব। আমি কিন্তু 2টা করে পর্ব দিচ্ছি, কিন্তু একটা বলতেছি যে প্রথম পর্ব দিয়েছি ওইখানে 2টা পর্ব ছিল, আবার আজকে 3 এবং 4 দেব পিওর রাগিনীর, সেটা কিন্তু আমি 2য় পর্ব বলে দিতেছি, আসলে কিন্তু এখানে 2টা পর্ব আছে, এই জন্য একদিন পরপর দিচ্ছি। আর যারা জানেন না পিওর রাগিনী কোথায় দিচ্ছি, এটা আমার নতুন ইউটিউব চ্যানেলে দিচ্ছি, সেমই নাম, গল্প বাই জান্নাত 0.1, কারণ সেম নামে 2টা হইলে আবার কেমন দেখা যায়, এই জন্য। আর প্রোফাইল পিকটা অবশ্য ভিন্ন, তবে আমি এই আইডিতেও পোস্ট করে দিব। আর এই আইডিতে আমার গুগল অ্যাডসেন্সে কিছু সমস্যার কারণে নতুনভাবে আমি প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবো না, 2 মাসের জন্য রেস্ট্রিকশনে আছি, তো এই জন্য এখানে দিচ্ছি না, নতুন কোনো গল্প এখানেই দিব। তো পিওর রাগিনীটা এখান থেকে দেখে নেবেন আশা করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।